নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ শুনবেন সাহিত্যিক জলধর সেনের কলমে গল্প মহৌষধি। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি শুনতে শুনতে গল্প একান্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নতুন গল্প এলেই ঝট করে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমাদের নতুন ফেসবুক পেজ রিয়া স্টোরি টেলার অলরেডি চলে এসেছে। ফলো করতে ভুলবেন না, আর সকল পরিচিত জনের সাথে শেয়ার অবশ্যই করবেন। চলুন শোনা যাক আজকের গল্প। সনাতন দুই বেলাই বাজারে দোকান খুলিত। এদিকে গ্রামের ছেলেমেয়েরা সনাতনের বাড়ি হইতে মুড়কি, বাতাসা, চিনি, গুড় কিনিয়া আনিত। সনাতনের স্ত্রী বিক্রয় করিতেন। যতদিন পেল্লাদ জন্মগ্রহণ করে নাই, ততদিন সনাতনের স্ত্রীকে পাড়ার সকলে পাল বউ বলিয়া ডাকিত। পেল্লাদের জন্মের পর হইতে তিনি পেল্লাদের মা হইয়া গেলেন। পেল্লাদ জন্মগ্রহণ করায় সনাতন খুবই আনন্দিত হইয়াছিল, তদ্বিষয়ে অনুমাত্র সন্দেহ নাই। কিন্তু এই আগন্তুকটির নিমিত্ত তাহার যে কিঞ্চিত ব্যয়বাহুল্য ঘটিতে লাগিল, সেজন্য প্রায় তাহাকে চঞ্চল দেখা যাইত। ছেলের জন্য সে প্রথমে 1 পোয়া, কিছুদিন পরে আধশের দুধ যোগান করিয়াছিল। কিন্তু ছেলের জন্মের 8-9 মাস পরে যখন পালবউ সনাতনকে বলিলেন, "শেটের কোলে বাছা আমার বড় হলো, আধশের দুধে এখন আর কুলোয় না", তখন সনাতন রাগ করিয়া বলিয়াছিল, "ওই আধশেরই ঢের। কতজন যে মোটেই দুধ পায় না, তাদের ছেলে বুঝি মানুষ হয় না? ছেলে হয়েছে বলে 3 আর পয়মাল জেরবার হতে পারিনে।" পালবউ আর প্রতিবাদ করিলেন না। সেই দিন হইতে ছেলেকে ভাত খাওয়াইতে আরম্ভ করিলেন। একদিন দ্বিপ্রহরে সনাতন বাজার হইতে বাড়ি ফিরিয়া দেখে, ঘরের দাওয়ায় বসিয়া পেল্লাদ একখানি বাতাসা চাটিতেছে। আর যাবে কোথা, সনাতন পাল বউকে এই মারে তো সেই মারে। শেষে সে রাগিয়া বলিল, "এমনই করিয়া আমাকে ফতুর করবে? এই বাড়িতে আর দোকান রাখছি নে।" কিন্তু বাড়ির দোকান হইতে বিলক্ষণ 2 পয়সা আয় হইত। কাজেই সনাতন বাড়ির দোকান তুলিয়া দিতে পারিল না, বরং পালবউকে বিশেষ করিয়া সাবধান করিয়া দিল। এহেন সনাতনের হাতে যে বিলক্ষণ 10টা টাকা থাকিবার কথা, তাহা কেহই অস্বীকার করিতে পারে না। সনাতন কিন্তু এ কথা কিছুতেই স্বীকার করিত না। সে বলিত, যে সামান্য বেসাত, তাতে কায় ক্লেশে মাসে 10টা টাকাও লাভ হয় না। লাভের গুড় পিঁপড়েই খেয়ে যায়। সনাতনের ইচ্ছা ছিল যে পেল্লাদকে গ্রামের পাঠশালায় অল্প কয়েকদিন পড়াইয়া জাতীয় ব্যবসায় তাহাকে নিযুক্ত করিয়া দিবে। হাতের লেখাটা দরস্ত হওয়ায় আর হিসাবপত্রটা রাখা এইটুকু শিক্ষা হইলেই তাহার ছেলের পক্ষে যথেষ্ট বলিয়া মনে করিয়াছিল। কিন্তু প্রতিবেশী হলধর ভট্টাচার্য পেল্লাদের করকুষ্ঠি দেখিয়া যখন সনাতনকে বলিলেন, "দেখো বাপু সনাতন, তোমার ওই ছেলেটা দিগ্বিজয়ী পুরুষ হবে, খুব রোজগেরে হবে, একে মুখ্য করে রেখো না।" এই কথা শুনিয়া কি জানি কেন সনাতনের মন ফিরিয়া গেল। সে ভট্টাচার্য মহাশয়ের পদধূলি লইয়া পেল্লাদের মাথায় দিয়া বলিলেন, "বেম্ভ বাক্যি, ও আমাকে শুনতেই হবে। ছেলেটাকে তাহলে আর পাঠশালায় দেব না, বাংলা স্কুলে দেব। তবে সেখানে শুনেছি মাসে মাসে 2 আনা করে মাইনে দিতে হবে। তাই ভাবছি..." ভট্টাচার্য মহাশয় সনাতনের কথায় বাধা দিয়া বলিলেন, "বুঝেছ সনাতন, ছেলেটার পেছনে এখন 2 টাকা 5 টাকা খরচ করো, শেষে দেখবে ওই ছেলে 100 টাকা রোজগার করে আনবে।" সনাতন 100 রোজগারের মনোমোহন চিত্র কল্পনা করিয়া
মনটাকে বেশ নরম করিয়া ফেলিল। ভালো দিন দেখিয়া পেল্লাদকে বাংলা স্কুলে ভর্তি করিয়া দিল এবং বেম্ভ বাক্যে অব্যর্থ বুঝিয়া পেল্লাদের পিছনে টাকাটা শিকেটা খরচ করিতে আরম্ভ করিল। পেল্লাদের বয়স যখন 10 বৎসর, তখন সে বাংলা স্কুলের 5ম শ্রেণীতে এমন আটকাইয়া গেল যে পরবর্তী 2 বৎসরেও তাহাকে সেখান হইতে উপরেও তোলা গেল না আর নিচেও নামানো গেল না। প্রতিবেশী হলধর ভট্টাচার্য মহাশয় তখন বাঁচিয়াছিলেন। সনাতন তাহার পরামর্শ জিজ্ঞাসু হইলে ভট্টাচার্য মহাশয় বলিলেন, যেরকম দিনকাল পড়েছে বুঝেছ সনাতন, তাতে ছেলেদের বেশি দিন বাংলা স্কুলে পড়িয়ে কোনো লাভ নেই। এই দেখো না, আমার ছেলেটাকে ইংরাজি স্কুলে ভর্তি করে দিয়েছি। এখন ইংরেজের মুল্লুক, ইংরেজিরই আদর বেশি। আর জগদ্দম্বার কৃপায় বুঝেছ সনাতন, তোমার হাতেও কিছু আছে আর আয়টাও নিতান্ত মন্দ নয়। আমি বলি কি বুঝেছ সনাতন, এ ছেলেটাকে ইংরেজি স্কুলে ভর্তি করে দাও। তোমার ছেলে খুবই কপালে পুরুষ বুঝেছ সনাতন, ইংরেজি স্কুলে ওর মোটেই বাঁধবে না। তুমি যদি আর 10টা বছর বেঁচে যাও বুঝেছ সনাতন, তাহলেই দেখে যেতে পারবে তোমার ছেলের কি হয়। এই যে করকোষ্ঠী বুঝেছ সনাতন, এটা বিধাতার যেন হাতের নিখন, একেবারে শাস্ত্র বাক্যের মতন অব্যর্থ। তখন সনাতনের মনে নূতন আশার উদয় হইল। সে ছেলেটিকে ইংরাজি স্কুলে ভর্তি করিয়া দিল আর নিজে ঝাঁকা মাথায় করিয়া প্রতিদিন যথা নিয়মে বাজারে দোকান করিতে লাগিল। এদিকে শ্রীমান পেল্লাদচন্দ্র ইংরাজি স্কুলে 6 বৎসর পড়িয়া যখন 4র্থ শ্রেণীতে উন্নীত হইল, তখন তাহার বয়স 17 বৎসর। সনাতন ছেলের জন্য কিছু কিছু ব্যয় করিতেও কুণ্ঠিত হয় নাই। শ্রীমান পেল্লাদচন্দ্র পিতার উপর ক্রমেই বিরক্ত হইয়া উঠিতেছিল। তাহার পিতা ঝুড়ি মাথায় করিয়া বাজারে দোকান করিতে যায়। তাহার পিতা খালি পায়ে হাঁটুর উপর কাপড় পরিয়া গামছা কাঁধে করিয়া চলাফেরা করে। ইহা তাহার পক্ষে অসহ্য হইয়া উঠিল। সে কাহারও কাছে মুখ দেখাইতে পারিত না। সকলেই তাহাকে ঘৃণার চক্ষে দেখিত। ইহা সে কেমন করিয়া সহ্য করিবে? মাতার নিকট অনেক দিন সে কথা বলিয়াছে, কিন্তু তাহার মাতা কি করিবেন? প্রহ্লাদের ন্যায় ইংরেজি পড়া পুত্রের পিতা হইবার জন্য যাহা যাহা প্রয়োজন সনাতন যে জীবনের সায়াহ্নকালে তাহা করিতে পারে না, এ কথা পালবউ পুত্রকে অনেক বুঝাইলেন। প্রহ্লাদচন্দ্র শেষে বলিল, তাহলে আমি আর এখানে পড়ব না। আমাকে কলকাতায় কি কেষ্টনগরের স্কুলে ভর্তি করে দাও। মাসে 20 টাকা খরচ হলেই আমার চলবে। মাসে 20 টাকা? সনাতনকে বাঁধিয়া মারিলেও সে ছেলের জন্য মাসে মাসে 20 টাকা দিতে পারিবে না। পালবউ এমন অসঙ্গত প্রস্তাব স্বামীর নিকট উপস্থিত করিতে সাহসী হইলেন না। 17 বৎসর বয়সের উপযুক্ত পুত্র শ্রীমান প্রহ্লাদচন্দ্র রাগে অধীর হইয়া কৃপণ পিতার কবল হইতে উদ্ধার লাভের উপায় চিন্তা করিতে লাগিল। অনেক চিন্তার পর সে স্থির করিল, একদিন সুযোগ বুঝিয়া পিতার তহবিলের বাক্স ভাঙিবে এবং সেই বাক্সে যাহা পাইবে তাহা লইয়া দেশ ত্যাগ করিবে, তারপর যা থাকে অদৃষ্টে। এই শুভ সংকল্প কার্যে পরিণত করিতে শ্রীমান প্রহ্লাদচন্দ্রের অধিক দিন অপেক্ষা করিতে হইল না। একদিন সে পিতার বাক্স ভাঙিয়া নোটে ও নগদে 350 টাকা লইয়া কোথায় প্রস্থান করিল। সনাতন পুত্র বিচ্ছেদে এবং ততোধিক অর্থশোকে মাথায় হাত দিয়া বসিল, আর পালবউ উচ্চস্বরে কাঁদিতে লাগিল। ওরে বাপ পেল্লাদ রে, তুই কোথায় গেলি রে?
শ্রীমান প্রহ্লাদচন্দ্র একেবারে কলিকাতায় উপস্থিত হইল। পূর্বে সে কখনো বাড়ির বাহির হয় নাই। শিয়ালদহ স্টেশনে নামিয়াই তো তাহার চক্ষু স্থির। এত বাড়ি, এত লোকজন, এত গাড়ি ঘোড়া সে কখনো দেখে নাই। স্টেশনের বাহির হইয়া সে ভাবিতে লাগিল কোথায় যাওয়া যায়। তখন তাহার মনে হইল তাহাদেরই গ্রামের চক্রবর্তী দিগের ছেলে রসিক কলিকাতায় পড়ে এবং ঠাকুরপাড়া লেনে এত নম্বর বাড়িতে একটি মেসে থাকে। সন্ধ্যা হইবার বিলম্ব নাই, সঙ্গে কোনো জিনিসপত্রও নাই। সে একজনকে ঠাকুরপাড়া লেনের কথা জিজ্ঞাসা করিল। সে লোকটি বলিল, আমি জানি না। আরও একজনকে জিজ্ঞাসা করিল, সে ওই দিকে বলিয়া লোয়ার সার্কুলার রোডের পথ দেখাইয়া দিল। প্রহ্লাদ সোজা পথ দেখিয়া সার্কুলার রোড ধরিয়া দক্ষিণ দিকে চলিতে লাগিল। কিছু দূর যাইয়া একটি লোককে জিজ্ঞাসা করিল। সে বলিল, ঠাকুর পাড়ালেন, সে আবার কোথায়? আমি জানি না। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে, রাস্তায় গ্যাস জ্বলিয়াছে। প্রহ্লাদচন্দ্রের মনে বড় ভয় হইল। এত বড় শহর, তাহার সম্পূর্ণ অজানা স্থান, সঙ্গে প্রায় 350 টাকা। ভয়ে তাহার বুক কাঁপিতে লাগিল। একবার মনে করিল বাড়ি ফিরিয়া যায়। শিয়ালদহ স্টেশন সে চিনিয়া যাইতে পারিবেই। কিন্তু পরক্ষণেই ভাবিল, কোন মুখে বাড়ি ফিরিয়া যাইবে? কলিকাতায় কি একটুও থাকিবার স্থান হইবে না? রাস্তার উপর চুপ করিয়া দাঁড়াইয়া থাকা অকর্তব্য মনে করিয়া সে পুনর্বার দক্ষিণ মুখে যাইতে লাগিল। একটু যাইতেই এক যুবকের সহিত তাহার সাক্ষাৎ হইল। যুবক বলিল, ঠাকুর পাড়া লেনে যাবেন তো এদিকে এসেছেন কেন? আপনি ঠিক উল্টো পথে এসেছেন। আমার সঙ্গে আসুন, আমি বৈঠকখানা রোডে যাব। তার কাছেই ঠাকুর পাড়া লেন, আমি আপনাকে দেখিয়ে দেব। প্রহ্লাদচন্দ্র অকুলে কুল পাইল। যুবকটি ক্যাম্বেল মেডিকেল স্কুলে পড়ে। সে কথায় কথায় প্রহ্লাদের সকল বৃত্তান্তই জানিয়া লইল। তাহার পর বলিল, আপনি ছেলে মানুষ, মা বাপের ওপর রাগ করে কাউকে কিছু না বলে কলকাতায় আসাটা ভালো করেননি। তারা হয়তো কত ভাবছেন, কত কান্নাকাটি করছেন। আপনি আজ রাত্রেই বাড়ি ফিরে যান। প্রহ্লাদ একটু ভাবিয়া বলিল, কলকাতায় যখন এসেছি তখন 2-1 দিন থেকে সব দেখে শুনে তারপর না হয় বাড়ি ফিরে যাব। যুবক বলিল, তাহলে কালই বাড়িতে একখানি চিঠি লিখে দেবেন, না হয় একটা তার করবেন। প্রহ্লাদ বলিল, আচ্ছা, তাই করা যাবে। তারপর প্রহ্লাদকে সঙ্গে লইয়া যুবক ঠাকুরপাড়া লেনের সেই মেসে উপস্থিত হইল। রসিক চক্রবর্তীর অনুসন্ধান করায় মেসের একটি ছাত্র বলিল, রসিকবাবু তো আজ 2টা ট্রেনে মামা বাড়ি চলে গিয়েছেন। বলে গিয়েছেন যে তার ফিরতে 5-7 দিন দেরি হবে। যুবকটি প্রহ্লাদকে দেখাইয়া বলিল, ইনি তো রসিকবাবুর গাঁয়ের লোক, তার এখানে উঠবেন বলেই তো আজ বাড়ি থেকে এসেছেন। মেসের ছাত্রটি বলিল, রসিকবাবু তো তার ঘর তালা বন্ধ করে গিয়েছেন, আর তিনি কিছু বলেও যাননি। এ অবস্থায় একে আমি কেমন করে স্থান দিই? প্রহ্লাদের মুখ শুকাইয়া গেল। সে কি করিবে ভাবিয়া পাইল না। তাহার অবস্থা দেখিয়া যুবকটি বলিল, তাহলে আপনি আমার সঙ্গেই চলুন, আমাদের মেসে খাওয়া দাওয়া করে নেবেন। তারপর আমি আপনাকে সঙ্গে করে নিয়ে শিয়ালদহ স্টেশনে গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসব। প্রহ্লাদ বিমর্ষভাবে বলিল, তাহলে তাই হবে। যুবকটি প্রহ্লাদকে লইয়া তাহাদের মেসে গেল। আহারাদি হইয়া গেলে যুবক বলিল, তাহলে চলুন, মেল ছাড়বার আর বেশি দেরি নাই। প্রহ্লাদ বলিল, তাই তো,
এত খরচপত্র করে কলকাতা এলাম, শহরটা একবার দেখে শুনেও যেতে পারলাম না। প্রহ্লাদের মনের ভাব বুঝিয়া যুবক বলিল, যদি আপনি ইচ্ছে করেন তাহলে 2-1 দিন আমাদের মেসে থেকে সব দেখে শুনে যেতে পারেন। প্রহ্লাদ হৃষ্ট মনেই এই প্রস্তাবে সম্মত হইল। তাহার সঙ্গে যে এত টাকা আছে সে কথা সে যুবকটির নিকট ভাঙে নাই, যুবকও সে বিষয়ে কিছু জিজ্ঞাসা করে নাই। রাত্রিতে শয়ন করিয়া প্রহ্লাদচন্দ্র ভাবিতে লাগিল, এখন কি করা যায়? স্কুল পড়া আর ভালো লাগে না, বাড়িতে ফিরিয়া যাইয়াই বা সে কেমন করিয়া সকলের নিকট মুখ দেখাইবে? এতগুলি টাকা সে বাক্স ভাঙিয়া লইয়া আসিয়াছে, টাকার জন্য তাহার পিতার নিকট তাহাকে যথেষ্ট লাঞ্ছনা ভোগও করিতে হইবে। তাহার সামান্য বুদ্ধিতে সে কোনো উপায়ই খুঁজে পাইল না। ভাবিতে ভাবিতে নিদ্রিত হইয়া পড়িল। প্রাতঃকালে তাহার নবপরিচিত বন্ধু যুবক আশুতোষ বলিল, আপনি এখন বাসাতেই একটু থাকুন, আমাকে এখনই কলেজে যেতে হবে। 9টার সময়ই আজ আমাদের কলেজ শেষ হবে, তারপর সারা দিন ছুটি। আবার রাত্রি 8টার পর আমার ডিউটি আছে, তখন আবার যেতে হবে। খাওয়া দাওয়ার পর আপনাকে শহর দেখিয়ে আনব। প্রহ্লাদ তাহাতেই সম্মত হইয়া বাসায় বসিয়া থাকিল। 9টার পর আশুতোষ কলেজ হইতে আসিয়া প্রহ্লাদকে লইয়া স্নান আহার শেষ করিল। তারপর বলিল, এখন একটু বিশ্রাম করা যাক, বেলা 3টার সময় বাহির হইলেই হইবে। প্রহ্লাদ তাহাতেই সম্মত হইল। শয়ন করিয়া প্রহ্লাদ তাহার ভবিষ্যৎ জীবনের আলোচনা আরম্ভ করিল। আশুতোষ বুঝিল তাহার আর পড়াশোনা করিবার অভিপ্রায় নাই। সে তাহাকে বলিল, আপনি যদি একটা কাজ করেন তবে বেশ হয়। প্রহ্লাদ আগ্রহ ভরে বলিল, কি বলেন না, আপনি যা বলবেন আমি তাই করব। আশুতোষ বলিল, দেখুন, আপনি হোমিওপ্যাথিটা শিখুন, কলেজেও পড়তে হবে না, মুখস্থও করতে হবে না। সোজা দেখে খান 2 বাংলা বই কিনে নিন আর 1 বাক্স ওষুধ কিনে নিন। আপনি যদি 5-7 দিন এখানে থাকেন তাহলে আমি আপনাকে কাজ চালাবার মতো হোমিওপ্যাথিটা শিখিয়ে দিতে পারি। আমি বলি কি, আজ আপনি বাড়িতে চিঠি লিখে দেন যে আপনি 5-7 দিন এখানে থাকবেন, আর আপনার বাবাকে যদি চিঠি লেখেন তাহলে তিনি অবশ্যই 20-30 টাকা পাঠিয়ে দেবেন। 25-30 টাকা হলেই সব কেনা হয়ে যাবে। প্রহ্লাদ সোৎসাহে বলিল, টাকার জন্য বাবাকে লিখতে হবে না, 200-300 টাকা যদি লাগে তা আমার কাছেই আছে। আর বাড়িতে চিঠি লিখবার কথা যা বলছেন, আমি বলি কি, চিঠি লিখে কাজ নেই। চিঠি লিখলেই বাবা অমনি এসে পড়বেন, তখন আমাকে তার সঙ্গে বাড়ি ফিরে যেতে হবে। তার থেকে 5-7 দিন তারা একটু না হয় ভাববেন, তারপরই তো বাড়ি ফিরে যাব, তাতে আর এমন কি হবে? প্রহ্লাদ 2টি কথা ভাবিয়া এ প্রস্তাব করিয়াছিল। প্রথম, তাহার পিতা আসিলে সেই দিনই তাহাকে বাড়ি লইয়া যাইবেন এবং তাহার ডাক্তার হওয়া হইবে না। দ্বিতীয়ত, সে এখানে আসিয়া ভদ্রলোক হইয়াছে, এ অবস্থায় তাহার বাবা যদি সেই হাঁটুর উপর কাপড় পরিয়া খালি পায়ে একখানি চাদর কাঁধে করিয়া আসিয়া উপস্থিত হন, তাহা হইলে প্রহ্লাদের লজ্জা ও অপমানের অবধি থাকিবে না। আশুতোষ বলিল, বেশ, তাহলে তাই হবে। আর আপনি বলেছিলেন আপনার সঙ্গে 200-300 টাকা আছে, সেগুলি অমন করে পকেটে রাখবেন না। এখানে লোকের পকেট থেকে টাকা কড়ি সর্বদাই চুরি যায়। আপনি টাকাগুলো কোঁচার খুঁটে বেঁধে রাখুন। আমার কাছে অত টাকা দিয়ে কাজ নেই। আজই হোমিওপ্যাথি বই আর ওষুধের বাক্স কিনে আনা যাবে। যা যা দরকার সব আজই কিনে দেব। তারপর মোটামুটি ওষুধগুলোর ব্যবহার আপনাকে শিখিয়ে দেব, তাহলেই আপনি বাড়ি গিয়ে চিকিৎসা করতে পারবেন। আশুতোষের এই পরামর্শ শুনিয়া প্রহ্লাদচন্দ্র বড়ই আনন্দিত হইল, তাহার ভাবনা দূর হইল।
বেলা 2টার সময় বাহির হইয়া প্রথমে তাহারা আলিপুরের বাগান দেখিতে গেল। সেখান হইতে ফিরিয়া জাদুঘর, বড় বড় দোকান, মিউনিসিপাল মার্কেট প্রভৃতি দেখিতে দেখিতেই বেলা অবসান হইল। তখন আশুতোষ বলিল, আজ তো সন্ধ্যা হয়ে এলো, আজ আর বই ঔষধ কিনে কাজ নাই। কাল সকালে আমার 1 ঘন্টা কলেজ, আমি 8:30টার সময় ফিরব, তখনই বেরিয়ে সব কিনে ফেলা যাবে। প্রহ্লাদের যদিও এ বিলম্ব অসহ্য বোধ হইল, কিন্তু উপায় যখন নাই তখন অগত্যা তাই। পরদিন সুপ্রভাত হইতেই অর্ধজাগরিত প্রহ্লাদ শুনিল ঘরের ভিতরে একটা কি সাঁই সাঁই শব্দ হইতেছে। ভাবিল এ ইঞ্জিনের আওয়াজ। তাহার বাবা বোধহয় রাতারাতি ঘুমন্ত প্রহ্লাদকে রেলগাড়িতে তুলিয়া দেশে লইয়া যাইতেছেন। সে তৎক্ষণাৎ ধর্মরিয়া উঠিয়া বসিল। অমনি আশুতোষ বলিল, উঠেছেন? কি ঠাউরালেন? হোমিওপ্যাথি শেখাই স্থির, না এই সকালে ট্রেনেই বাড়ি যাবেন? 8টায় ট্রেন কিন্তু। প্রহ্লাদ বলিল, না, হোমিওপ্যাথি শেখাই স্থির। তবে যান, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নিন, জল ফুটছে, আপনি এলেই চা ফেলে দেব। চা খাওয়ার অভ্যাস আছে তো? প্রহ্লাদ ভাবিল এটা নিশ্চয়ই শহুরে অভ্যাস, আর বোধহয় হোমিওপ্যাথিরই একটা অঙ্গ। না বলা হইবে না, অথচ হাঁ বলিলে লোকটা যদি হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসে, টাটকা খান না বাসি? অত গুলে কাজ কি? সুতরাং বলিল, বিলক্ষণ। আশু সোল্লাসে বলিল, বেশ বেশ, তবে আর দেরি করবেন না। আর যদি কড়া খাওয়া অভ্যাস থাকে তো বলুন, আমি এই বেলায় পটে চা দিয়ে জল দিই। বাতাসার ভিয়ান কেমন তা প্রহ্লাদের জানা আছে, কড়া পাকও সে বোঝে, কিন্তু চায়ের ভিয়ানটা কেমন করিয়া হয় তাহা দেখিতে হইবে। ওই তো ঘরের কোণে একটা আঁকা নাকি জ্বলিতেছে, তাহাতে কাঠের সম্পর্ক নাই, তাহার উপর আশকে হাঁড়ির মতো একটা কি চাপানো, তার সরু গলা আবার মুন্ডিওয়ালা। অপর হাঁড়িটার গা থেকে একটা কি চোঙের মতো বাহির হইয়াছে, সেটাকে হাঁড়ির সুঁড় বলা যাইবে কি লেজ তাহাও ঠিক করা দেয়। এহেন হাঁড়িতে চায়ের ভিয়ান কিরূপে হয় তাহা তো শিখিতে হইবে, আর 2 দিন পরেই তো তাহারও এসব চাই। প্রহ্লাদ বলিল, তারা কি আমি এলেই হবে ক্ষণ? বলিয়া সে মুখ হাত ধুইতে চলিয়া গেল। বোধ করি সেদিন আর প্রহ্লাদের মুখ হাত ধোয়াটা ভালো করিয়া হইল না। একে হোমিওপ্যাথির উৎসাহ, তদুপরি চা পানের আগ্রহ। মুখ ধোয়ার সময়ে তাহার কেবলই মনে হইয়াছে, আচ্ছা চা খাইতে কেমন? টক না ঝাল না নোনতা? সহজে খাইতে পারা যাইবে তো, না মুখ কুটকুট করিবে? বুনো ওল, বাঘা তেঁতুল আর কাঁচা লঙ্কার রসে যাহার রসনা সুরসিক, পৃথিবীতে আর তাহার ডরাইবার কিছু নাই। প্রহ্লাদ তাড়াতাড়ি ফিরিয়া আসিয়া দেখিল একখানা এনামেল রেকাবিতে মানকচুর মতো চাকা চাকা কাটা কি কতকগুলা সাজানো রহিয়াছে। সে একেবারে ঠিক করিল, এই রে এই, এরেই বোধহয় বলে পাউরুটি, চায়ে মাখিয়া খাইতে হয়। যাহাতে চায়ের ভিয়ানের তিলমাত্র অনুষ্ঠান তাহার লক্ষ্য না এড়ায়, এমনই সতর্ক হইয়া প্রহ্লাদ একটা জরাগ্রস্ত টুলের উপর বসিল। আশুতোষ অতিথি সৎকারে মনোনিবেশ করিল। প্রথমত পটের ঢাকনি খুলিয়া চা দেওয়া, তৎপরে ফুটন্ত জল, খানিক পরে পটের সুঁড় বা লেজ দিয়া লোহিত বর্ণ জল বাহির করিয়া তাহা এনামেল পেয়ালায় ধরিয়া লওয়া, সবশেষে দুধ, চিনি প্রভৃতি মেশানো। দেখিতে দেখিতে প্রহ্লাদ ভাবিতে লাগিল, ও হরি, এ যে দেখছি সেই গাঁয়ের শুকনো পাট শাক বা নালতে শহুরে চা হয়ে এসেছে, তাও আবার দুধ চিনি মেখে খেতে হয়।
গরম গরম। দেশেও ঢের পাওয়া যাবে, মিথ্যে কিনে দরকার নাই। তার চেয়ে পোশাকটা খুব জমকাল গোছের করতে হবে। ইত্যবসরে আশুতোষ চা ভরা একটা পেয়ালা ও কয়েক টুকরো রুটি প্রহ্লাদের দিকে অগ্রসর করিয়া দিয়া বলিল, আরম্ভ করুন। প্রহ্লাদ ভাবিল, হাঁ, আরম্ভ কি করিয়া করিতে হয় তাও শিখিয়া লইতে হইবে। আশুতোষ যেমন যেমন করিতে লাগিল, প্রহ্লাদও ঠিক তেমনি তেমনি অনুকরণ করিতে আরম্ভ করিল। চা খাইতে খাইতে আশু বলিল, হোমিওপ্যাথি ব্যাপারটা কি জানেন? এতে বিশেষ কিছু শেখবার নাই, কেবল জেনে রাখলেই হলো। বিষে বিষক্ষয়। মনুষ্য শরীরে যেমন রোগের বিষ ঢোকে, সেই রকম আরো একটা বিষ রোগীকে খাইয়ে দিয়ে আরাম করাতে হয়, যেমন কাঁটায় কাঁটা তোলা। বলিতে বলিতে আশুতোষ উঠিল। জানালার উপরের তাক হইতে সাদা গুঁড়া ভরা একটা শিশি পাড়িল। একখানি ছোট এনামেল প্লেটে ছোট এক টুকরা পাউরুটি রাখিয়া তাহার উপর স্বল্প পরিমাণে ওই শ্বেত চূর্ণ সিঞ্চিত করিল। প্রহ্লাদ ভাবিল, ইহাই নিয়ম। সেও একটা টুকরা রুটির উপর শ্বেত চূর্ণ সিঞ্চন করিবার অভিপ্রায়ে আশুর হস্ত হইতে শিশি লইবার জন্য হাত বাড়াইল। আশু চমকিয়া উঠিয়া বলিল, করেন কি, করেন কি? প্রহ্লাদ সবিস্ময়ে বলিল, কেন, ও কি? আশু মনে মনে হাসিয়া ভাবিল, ভালো পাড়া গেঁয়ের পাল্লায় পড়া গেছে। তাহার মাথায় তখন একটা রসিক ভূত চাপিয়া বসিল, আর বলিল, এটি হচ্ছে ইঁদুর রোগের মহৌষধি। কথাটা যাহা বলিল তাহা এই, ইদানিং মেসে ভারী ইঁদুরের উৎপাত হইয়াছে। বই কাপড় চোপড় কাটিয়া তছনছ করিতেছে। শিশিতে যাহা আছে তাহা আর্সেনিক, অর্থাৎ সেঁকো বিষ চূর্ণ। আশু নিত্য চা খাইবার সময় সেই বিষ এক টুকরা রুটিতে মাখাইয়া ঘরে রাখিয়া দেয়, ইঁদুর মারিবার জন্য। প্রহ্লাদ ভাবিতে লাগিল, ইঁদুর রোগটা আবার কি? শহরের ঘোড়া রোগের একটা কথা শুনেছি, তাও শুনেছি কেবল গরিবের ছেলের হয়, কিন্তু ইঁদুর রোগ কি? ও হো হো, সেই যে গাল গলা ফুলে জ্বর হয়, যাকে বলে পয়ে একার লয়ে একার গ। নিশ্চয়ই এ সে ইঁদুর বাহন প্লেগের কথা বলিতেছে। প্রহ্লাদের হোমিওপ্যাথ হইবার ঔষধ, পুস্তক, পোশাক কিনিবার দীপ্ত আগ্রহ এক মুহূর্তে নিবিয়া গেল। তথাপি নিশ্চিতকে সুনিশ্চিত করিবার জন্য জিজ্ঞাসা করিল, ইঁদুর রোগের ঔষধ? আশুর মাথার সেই রসিক ভূতটা উত্তর দিল, শুধু ইঁদুর রোগ কি বলছো ভায়া? এ ঔষধ একেবারে সকল ব্যাধির মহৌষধ। এ খেলে শুধু রোগ কেন, রোগী শুদ্ধ তৎক্ষণাৎ সেরে যায়। জীবনে আর কোনো ব্যাধি হবার ঘুণাক্ষর সম্ভাবনাও থাকে না। একেবারে হাতে হাতে ফল। এ তো বড় অদ্ভুত কথা। একেবারে রোগ সেরে যায়, আর কখনো কোনো ব্যারাম হবার সম্ভাবনাও থাকে না, তার উপর আবার হাতে হাতে ফল। প্রহ্লাদ সকৌতূহলে প্রশ্ন করিল, এটা কি প্যাটেন্ট? ভাবিয়াছিল এমনই ঘুরাইয়া প্রশ্ন করিয়া ঔষধটির নাম জানিয়া লইবে, কিন্তু রসিক ভূতটা সেদিক দিয়াও গেল না। দিব্য চাঁচা ছোলা হাড়ি চাঁচা গলায় বলিল, প্যাটেন্ট কি মশায়? এই প্যাটেন্ট পোটেন্ট ওমনিপোটেন্ট। প্রহ্লাদ শেষ কথাটার অর্থ জানিত। তাহাদের স্কুলের হেডমাস্টারকে এবং জমিদারকেও কৃতবিদ্যেরা ওই নামে অভিহিত করিতেন, ওমনিপোটেন্ট, অর্থাৎ সর্বশক্তিমান। এমন সময় আশুর একজন সহপাঠী আসিয়া বলিল, ওহে আশু ভাই, একবার চলো তো, আমাদের মেসে একটা ছেলের গাল গলা ফুলে জ্বর হয়েছে, প্লেগ কিনা সন্দেহ হচ্ছে। একবার চলো না ভাই, দেখবে।
আশু বলিল, আমার যে এখনই লেকচার, পরে ফিরে এসে দেখলে হবে না? ছেলেটি বলিল, কাজ কি ভাই, তুমি ওই পথে একবার দেখেই কলেজে যেও না। আচ্ছা তবে চলো। প্রহ্লাদকে আপনি বসুন বলিয়া বাহির হইবার সময়ে আশু বোধ করি সেই পরিহাস রসিক ভূতটাকে প্রহ্লাদের কাছে রাখিয়া গেল। আশুতোষ মেসের দরজায় বাহির হইতেই প্রহ্লাদ ভাবিল, কেল্লা মার দিয়া, ওই কাচের শিশিটা তো লাট গঙ্গামঙ্গল, কিন্তু নামটা কোনো রকমে জেনে নিতে হবে। কিন্তু কথাটা মনে উঠিতেই প্রহ্লাদের মুখ কালি বর্ণ হইয়া গেল। কলকাতায় প্লেগ হচ্ছে, ও আবার প্লেগের রুগী দেখতে গেল, ছোঁয়া লেপা করে আসবে। কাজ কি আপদ ডেকে এনে, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। ভিতর হইতে সেই রসিক ভূতটা বলিয়া উঠিল, য পলায়তী সজীবতী, 8টায় ট্রেন। সুতরাং তৎক্ষণাৎ কাপড় চোপড় গুছাইয়া লইয়া স্টেশন উদ্দেশ্যে রওনা নয়, একেবারে ছুট। 8:30টার সময়ে আশুতোষ আসিয়া দেখিল, তাহার ঘর খোলা ও খালি, 2। তাহার অতিথি নাই এবং সঙ্গে সঙ্গে ভবরোগের মহৌষধি সেই সেঁকো বিষের শিশিটিও অন্তর্ধান হইয়াছে। সে বিছানার উপর বসিয়া পড়িয়া আগাগোড়া কথাগুলি ভাবিতে ভাবিতে বারবার শিহরিয়া উঠিতে লাগিল। প্রহ্লাদকে এই মহৌষধি সম্বন্ধে সতর্ক করিয়া দিবার নিমিত্ত কালি কলম কাগজ লইয়া বসিল, কিন্তু কোথায় যে তার নাগাল পাইবে ঠিক করিতে পারিল না। ঠিকানা জানা নাই। ভোলা আশুতোষ বসিয়া বসিয়া ভাবিতে থাকুন, আমরা ততক্ষণ প্রহ্লাদের পশ্চাৎ ধাবন করি। সেই ভূতটা প্রহ্লাদকে হাওয়ায় উড়াইয়া লইয়া চলিল। পথ জিজ্ঞাসা করিতে করিতে স্টেশনে হাজির। তারপর টিকিট কিনিয়া যেমন ট্রেনে ওঠা, অমনি গাড়ি ছাড়া। সাহেবরা হইলে বলিতেন, হুররে। পাড়া গেয়ে প্রহ্লাদ দুর্গা বলিয়া নিঃশ্বাস ছাড়িল। রেল চলিতে বিলম্ব হয় না, তথাপি প্রহ্লাদকে যে স্টেশনে নামিতে হইবে সেখানে পৌঁছিতে দ্বিপ্রহর বাজিল। রৌদ্র ঝাঁঝা করিতেছে। হাওয়াটা সকালের সেই চায়ের মতনই গরম, কিন্তু তেমন মিষ্ট নয়। প্রহ্লাদ জানিত স্টেশনের নিকট একটা গ্রামেই তাহার দূর সম্পর্কিয়া মাসির বাড়ি। স্থির করিল সেইখানেই স্নান আহার সারিয়া নিজ গ্রামে যাইবে। স্টেশনে একবার ব্যাগটি খুলিয়া মহৌষধি শিশিটি দেখিয়া লইল, ঠিক আছে। তারপরই মাসির গায়ের মেঠো পথ ধরিল। মাসি প্রহ্লাদকে দেখিয়াই চিৎকার করিয়া উঠিলেন, ওমা, প্রহ্লাদ যে! তারপর একটার পর একটা প্রশ্ন। প্রহ্লাদ সেসব বাজে কথার উত্তর না দিয়া কাজের কথার অবতারণা করিয়া বলিল, মাসি, রান্না বান্না সব হয়ে গেছে? মাসি শুষ্ক মুখে বলিল, আজ আর কি করতে হাঁড়ি চড়াবো বাছা, আজ যে একাদশী। প্রহ্লাদ জিজ্ঞাসা করিল, তোমার তো একাদশী মাসি, কেষ্টারও কি তাই নাকি? কেষ্টা ওরফে কৃষ্ণধন, মাসির পুত্ররত্ন। মাসি শুনিয়া বলিলেন, তার আজ 3 দিন গাল গলা ফুলে জ্বর রে। প্রহ্লাদ শিহরিয়া উঠিল। হাত হইতে ব্যাগটা পড়ে পড়ে। সেই সময়ে ওই ভূতটা বলিল, এই তো সুযোগ। প্রহ্লাদ বলিল, তা এতক্ষণ বলতে হয়? তা মাসি, তুমি একেবারে আমার আর কেষ্টার মতো চাল চড়িয়ে দাও, আর একটু তেল দাও, আমি ডুবটা দিয়ে আসি, এসে কেষ্টাকে নিয়ে একসঙ্গে খেতে বসব। এমন ওষুধ নয় মাসি, হাতে হাতে ফল। মাসি বিস্মিত হইয়া বোনপুর মুখ দেখিতে দেখিতে ভাবিতে লাগিলেন। এই রোদ, মেঠো পথ, বাছার মাথা গরম হয়ে গেল নাকি? বলিলেন,
কেষ্টা ভাত খাবে কি রে? বললুম যে তার গলা গাল ফুলে জ্বর হয়েছে, জলটুকু গিলতে পারছে না। বোনপো তাহাকে অধিকতর বিস্মিত করিয়া বলিল, মাসি, তুমি বুঝি শোনোনি? আমি যে কলকাতায় হোমিওপ্যাথি পাশ দিতে গেছিলুম, খুব ভালো ওষুধ শিখে এইছি মাসি। ও গাল ফোলার কথা কি বলছো মাসি? ফুলে ঢোল হলেও ভয় নেই, এক ওষুধে অমনি ঝিঝির পাত হয়ে যাবে। কই রে কেষ্টা, দেখি কেমন তোর গালটা ফুলেছে। বলিতে বলিতে প্রহ্লাদ কৃষ্ণধনের কাছে গেল। ব্যাগ খুলিয়া মহৌষধির শিশি বাহির করিয়া ভাবিতে লাগিল। বেশি খরচ করা হবে না, এইটুকু মাত্র সম্বল। নামও জানি নে যে ফুরুলে কিনে নেব। এইটুকুতেই আমার কোঠা বালাখানা আর জমিদারি করে নিতে হবে। কিন্তু প্রহ্লাদের এই কয়দিন অন্তর্ধানে বড় ডাক্তার হইয়া ফিরিয়া আসাটা মাসি বেশ বিশ্বস্ত চিত্তে লইতে পারিতেছিলেন না। জিজ্ঞাসা করিলেন, ও কি ওষুধ বাবা? বিষ টিস নয় তো? প্রহ্লাদও এদিকে তখন রোগীর শয্যা পার্শ্বে বসিয়া ভাবিতেছিল। তাই তো, যদি প্লেগই হয়, একেবারে বিছানার ধারে এসে ভালো করিনি। তবে সেই ভূতটা বলিল, ভয় কি, তোর হাতেই তো মহৌষধি রয়েছে। রোগ তোর ত্রিসীমানায় জীবনে কখনো ঘেঁষতে পারবে না। প্রহ্লাদ শিশি হইতে হাতের তেলোয় ঔষধ ঢালিয়া তাহা হইতে এক চিমটি তুলিয়া লইয়া বলিল, বিষ কি মাসি? আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না, এই দেখো আমি খাচ্ছি। বলিয়া এক চিমটি নিজের আর এক চিমটি কেষ্টার জিহ্বায় দিল। মাসি আশ্বস্ত হইলেন। প্রহ্লাদ বলিল, মাসি, তেলটা দাও, চট করে ডুবটা দিয়ে আসি, এসে কেষ্টর সঙ্গে একত্তরে খাবো। আমি আস্তে আস্তে দেখবে ফুলও সব চুপসে গেছে, যেন শুকনো কুল। বলিয়া মাথায় তেল দিয়া গামছা লইয়া স্নানে গেল। কিছুক্ষণ যাইতে না যাইতে প্রহ্লাদ ভাবিতে লাগিল, উহ, কি চিনচিনে রোদ, শরীরের রক্ত শুদ্ধ চিনচিন করছে। ক্রমে মস্তিষ্ক শুদ্ধ করিতে লাগিল এবং প্রহ্লাদ ঘন ছায়াচ্ছন্ন এঁদো ডোবা অন্বেষণ করিয়া ফিরিতে লাগিল। মাসি দেখিলেন ডুব দিয়ে আসি বলিয়া প্রহ্লাদ গিয়াছে। ঘণ্টা 2 ঘণ্টা হইতে যায়, তাহার দেখা নাই। ডুবে মলো নাকি? না, কোনো পুকুরে তো ডুববার মতো জল নাই। এদিকে কৃষ্ণধন ক্রমে ছটফট করিতে করিতে চিৎকার করিতে শুরু করিলে, ওরে বাবা রে, কি ওষুধ খাওয়ালে রে, জ্বলে মলুম, জীব শুকিয়ে ভেতর দিকে টানছে রে। পুত্রের নিদারুণ চিৎকারে জ্ঞান শূন্য হইয়া মাসি প্রহ্লাদকে ইতস্তত খুঁজিতে বাহির হইলেন। এখানে সেখানে খুঁজিয়া গ্রাম প্রান্তে একটা জঙ্গলময় আমবাগানের ভিতর একটা এঁদো ডোবার কাছে গিয়া দেখিলেন কে একজন আকণ্ঠ ডুবাইয়া মাথায় পাঁকের চাপড়া বসাইয়া কসকস করিয়া জল থাবড়াইতেছে। মাসি কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া জিজ্ঞাসা করিলেন, কে রে, পেললে দে না। প্রহ্লাদ কথা কহিল না। ওরে ও আবাগে, আমার বাচ্চাকে কি খাইয়ে এলি তুই? প্রহ্লাদ নিরুত্তর, এক দৃষ্টে ডোবার জল দেখিতে লাগিল। ওরে ও হতচ্ছেড়ে, এখন কথা কোসনি যে? কেষ্টা যে আমার ছটপট করছে রে, জীব শুকিয়ে যাচ্ছে যে, বল কিছু। এতক্ষণে প্রহ্লাদ কাঁদো কাঁদো হইয়া বলিল, মাসি, আমি বা কোন সুস্থ আছি। আপনারা শুনছিলেন সাহিত্যিক জলধর সেনের কলমে গল্প মহৌষধি। আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক,
সকল প্রিয় মানুষের সাথে শেয়ার আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।